العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. رب العالمين أيها تعالى আমাদের মাননীয় উপদেষ্টা শহীদ আবরার ফাহাদ জামে মসজিদ উদ্বোধন করলেন। রব্বুল আলামিন এই ছেলেদের থেকে হায়াত তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মসজিদকে কবুল করে নাও। আমাদের এই মুসিবতের দিনে আল্লাহ মুসলিম আমাদের সবার জন্য দিলে নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর ওসিলা আমাদের আব্বা জান যারা বেঁচে আছেন আল্লাহ সবাইকে নাজ করে দাও। যারা মারা গেছেন আল্লাহ সবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন বর্তমান সরকারে উপদেষ্টা পরিষদে যারা আছেন আল্লাহ সবাইকে আরো হিম্মতের সাথে যোগ্যতার সাথে বাকি কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ আল্লাহ তাআলা এই দেশের মধ্যে রব্বুল আলামিন দেশের উন্নতির পথে অগ্রগতির পথে রব্বুল আলামিন তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সকল। লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে। ভাই আসিফ ভাই এদিকে ভাই, আপনি একটু সরেন। আরে সুদা গেলি ভাই দরবারে হাত পালন করেছি। রব্বুল আলামিন কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামের সমস্ত প্রকার ইয়া আল্লাহ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, এই স্থায়িত্ব তুমি দান করো। রব্বুল আলামিন যার নামে এই স্টেডিয়ামকে নামকরণ করা হয়েছে আমাদের সকলের সুপরিচিত মুখ শহীদ আবরার ফাহাদ, রব্বুল আলামিন মেহেরবানি করে তার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন তুমি তাকে শহীদি মর্যাদা দান করিয়া দাও। রব্বুল আলামিন 4 আগস্ট 5 আগস্ট গণঅভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন সকলকে তুমি শহীদি মর্যাদা দান করিয়া দাও। রব্বুল আলামিন দেশ এবং জাতির জন্য ভালোর মঙ্গলের ফয়সালা করিয়া দাও। তুমি আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের বাংলাদেশকে সালাম। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র এই জেলা স্টেডিয়ামের উন্নয়ন ঘটল। প্রত্যাশা একটি, এই অঞ্চলের মানুষ ক্রীড়াঙ্গনে তাদের মনোনিবেশ শহীদ আবরার ফাহাদের নামে আজকের এই স্টেডিয়ামের নামকরণ করেছেন। আমরা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথিকে আমরা জানাই সাদর সম্ভাষণ। আজ উপস্থিত আছে শহীদ আবরার ফাহাদের পিতামাতা। 12 ফেব্রুয়ারি শহীদ আবরার ফাহাদের জন্মদিন ছিল। ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এনডিসি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক অনন্য প্রতিচ্ছবি শহীদ আবরার ফাহাদ। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সভাপতি, উপস্থিত প্রধান অতিথি মহোদয়, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং এলাকাবাসীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করা হলো, এটা সালে 7 অক্টোবর আবরার ফাহাদকে বুয়েটে শেরেবাংলা হলে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং সেখানে একদল সন্ত্রাসীরা তাকে রুম থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এটা আপনারা সবাই জানেন
আবরাল ফাহাদ একটা নাম, যেটা হচ্ছে আপনাদের কাছে এই স্টেডিয়ামের নাম যেভাবে করা হয়েছে এটার মাধ্যমে আপনাদের কাছে সারা জীবন পরিচিতি হয়ে থাকবে। আর কুষ্টিয়াবাসীর এটার একটা প্রাণের দাবও ছিল হচ্ছে এই স্টেডিয়ামের নাম আবরাল ফাহাদের করা হোক। সেই স্টেডিয়ামের প্রতি সম্মান দেখে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এই স্টেডিয়ামের নামকরণ করেছেন। এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাতে এবং আবরাল ফাহাদ স্টেডিয়ামের আজকের শুভ উদ্বোধন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা জনাব আসিম মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। এখানে বিশেষ অতিথি তারুণ্যের প্রতীক জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাননীয় উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়। স্বৈরাচারী শাসনের কবলে পড়ে আমাদের শুধুমাত্র শহীদ আবরার ফাহাদ নয়, এরকম অনেক ফাহাদ 2024 সনের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। আমরা আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে আবরার ফাহাদ সহ যারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি, হাজার হাজার তরুণ জনতা আহত হয়েছে, তাদের প্রতি আমরা দ্রুত আরোগ্য কামনা করি, তাদের যেন আবার আমাদের মূল স্রোতে চলে আসে সেই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং যারা জড়িত ছিল তাদের বিষয়টি এখনো তদন্তাধীন, বিষয়ে বিস্তারিত তথ্য হয়তো পরে জানাবে। রায় ঘোষণার ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত আছে তদন্ত এবং অন্যান্য কাজে তাদের আন্তরিকতা বা তাদের কোনো ঘাটতির কারণে কি রায় আসলে বিলম্ব হচ্ছে, এরকম কোনো কিছু কি সরকার দেখছেন? বিষয়টা আইন মন্ত্রণালয় দেখছে এবং আইন মন্ত্রণালয়ে যথাযোগ্য যারা কর্তৃপক্ষ আছেন বিচারের ক্ষেত্রে, রায়ের ক্ষেত্রে, তাদের সাথে কথা বলবেন এবং এটা এক্সপার্টাইজ করার জন্য কাজ করবেন। কুষ্টিয়াতে স্পেশালি খেলাধুলার জন্য মানে বিশেষ কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা আছে কিনা? আমাদের এখানে বিশেষ করে বড় ধরনের কোনো খেলাধুলা হয় কোনো ব্যবস্থা করা যায়? মাত্র গত মাসেই আমাদের তারুণ্যের উৎসব সারা দেশব্যাপী শেষ হলো। আমি নিশ্চিত কুষ্টিয়াতেও তারুণ্য উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মসূচি হয়েছে। কুষ্টিয়াতে আমরা এই স্টেডিয়ামটা আজকে উদ্বোধন করলাম। আমার প্রত্যাশা থাকবে যে কুষ্টিয়াবাসী এটা যথাযথ ব্যবহার করবে এবং খেলাধুলার সাথে জড়িত যারা আছে, জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন সহ সবাই খেলাধুলাকে প্রমোট করবে, প্রণোদনা দেবে, যাতে করে অংশগ্রহণমূলক এবং যথেষ্ট অংশগ্রহণের মাধ্যমে এখানকার খেলাধুলা উন্নতি ঘটে এবং এখান থেকে আমরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার মতো খেলোয়াড় পাই। পলিটিক্যালি সর্বশেষ লাস্ট করছে, পলিটিক্যালি এবং প্রশাসনিকভাবে সারা দেশে একটা অস্থিরতা বিরাজ করছে, কিছুটা স্বাভাবিক হচ্ছে, ফিরে আসছে। এই বিষয়ে আসলে আপনারা উপদেষ্টারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এই সাধারণ মানুষের জনজীবনের স্বস্তি ফিরে নিয়ে আসার জন্য? দেখুন, এটা একটা ট্রানজিশন পিরিয়ড। পৃথিবীতে কোনো দেশেই বিপ্লবোত্তর পরিস্থিতি খুব যে ভালো থাকে তা নয়। সেক্ষেত্রে বিগত 6 মাস আগে যদি আপনি দেখেন, অগাস্টের পর সেপ্টেম্বরে যদি দেখেন, তখনকার যে পরিস্থিতি ছিল তার থেকে এখনকার পরিস্থিতি সিগনিফিকেন্টলি উন্নতি করেছে। তখন তো সিচুয়েশন এরকম ছিল যে রাস্তায় নামলেই 20-30টা আলাদা কর্মসূচি থাকতো, আন্দোলন থাকতো। সেটা সরকার নিয়ন্ত্রণে এনেছে এবং এখনও যারা বিভিন্ন আন্দোলন করছে তাদের সাথে সরকার নানা পর্যায়ে যোগাযোগ রাখছে এবং সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। এছাড়াও সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আপনারা জানেন যে হাসিনার সময়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে তাদের যেই মোরাল নৈতিক অবস্থান সেটার কারণে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব করে তোলার জন্য নতুন করে ট্রেন করা এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করা, ইতিমধ্যেই 5,000-এর অধিক ট্রেনিংয়ে গেছেন, আরও প্রক্রিয়াধীন আছে। সেটাকে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে আমরা উদ্যোগটা নিয়েছি এবং পুলিশ সংস্কার কমিশন যেই গাইডলাইন, যেই প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের
দেশের আইন শৃঙ্খলা বাহিনী আরও জনমাধ্যম হবে এবং সার্বিক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে সব কিছু চলমান।